যতই চেষ্টা করি যে সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো, আসলে সেরকমভাবে হয়ে ওঠে না। যেদিনই মনে মনে একটু চিন্তা করে রাখি যে আজকে এক্সট্রা কোনো কাজ করব, সেদিনে আগেভাগে ছেলেটা ঘুম থেকে উঠে বসে থাকে। আজকে তো ভেবে রেখেছি রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করব, এজন্য মেঝে থেকে সব কিছু বের করে নিয়েছি আর মেঝেটা ফাঁকা করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিব রাফিদ মাম বলছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে ছোট বাচ্চা নিয়ে আমরা যারা কাজ করি তারাই একমাত্র বুঝতে পারি যে কষ্টটা আসলে কি। আমার যেহেতু কোনো কাজের মানুষ নাই, সেহেতু একা একা সব কিছু সামলাতে অনেকটা কষ্ট হয়ে যায় আমার। ছোট বাচ্চা নিয়ে একা একা সারাটা দিন কাজ করি, অনেক কিছুই করে উঠতে পারি না সময়ের মধ্যে। আসলে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি, আর এখান থেকে একটু একটু করে ভিডিও করে রাখি আর আপনাদের সাথে সেগুলো আবার শেয়ার করি। আসলে ভিডিও করতে তো তেমন কোনো বেশি সময় লাগে না, যখন যে কাজটা করি তখন একটু একটু করে ভিডিও করে রাখি, কিন্তু পরের কাজগুলি করতে আমার অনেকটা সময় লেগে যায়। বিশেষ করে ভয়েস ওভারটা দিতে অনেক বেশি সময় লেগে যায়। ছোট বাচ্চা নিয়ে তো ভয়েস ওভার করা যায় না, তো মনে মনে চিন্তা করে রাখি যে হয়তো বা আজকে ভয়েস ওভার করব, বাচ্চাকে ঘুম দিয়ে দিই তারপরে। কিন্তু শরীর এতটাই ক্লান্ত থাকে যে ওকে ঘুম দিতে গিয়ে ওর সাথে সাথে আমিও যে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেই টের পাই না। আর এরকম করে কিন্তু 2-3 দিন দেরি হয়ে যায়, ভয়েস ওভার দিতে পারি না আর ভিডিও আপলোডও করতে পারি না। তো আমার অনেক প্রিয় প্রিয় আপু আছে যারা আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি নিয়মিত কেন ভিডিও দেন না। তো এই জন্যই আপুরা আমি ভিডিও দিতে পারি না। আমি অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না। অপেক্ষায় আছি বাচ্চাটা আর একটু বড় হয়ে গেলে নিয়মিত হতে পারবো ইনশাল্লাহ। তো আমি কিন্তু সব কাজকর্ম শুরু করে দিয়েছি, আর আগে শোকেসটা রান্নাঘরের পরিষ্কার করে নিয়ে বারান্দার গাছগুলোকে পানি দিয়ে আসলাম, কারণ এদিকের কাজ করতে করতে ভুলে যাব গাছে পানি দেওয়ার কথা, পরবর্তীতে আর মনে থাকবে না, এজন্য গাছগুলোতে আগে পানি দিয়ে আসলাম। আর এই যে রান্নাঘরের মেঝে পরিষ্কার করতে বসে গিয়েছি। আসলে অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করব, অনেকটাই নোংরা হয়ে আছে। যদিও ঘর মোছার সময় রান্নাঘরের মেঝেটাও মোছা হয়, কিন্তু সেরকম ভাবে কিন্তু কালো ময়লাগুলো সহজে উঠতে চায় না, এজন্য যে তারের মাজনি দিয়ে ঘষে ঘষে আমি ময়লাগুলো তুলে নিচ্ছিলাম। আর এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে গিয়ে কিন্তু পুরো হাত আমার ব্যথা হয়ে গিয়েছিল আর অনেকটা সময়ও লেগে গিয়েছিল। তো ভেজা কাপড় দিয়ে খুব ভালো মতো আমি পরিষ্কার করে মুছে নিয়েছিলাম আর কি। আর পুরো রান্নাঘরটাই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন আমার রান্নাঘরে যে বড় পাপোশটা বিছানো থাকে সেটাই কিন্তু আমি বিছিয়ে দিলাম। আর এই র্যাকটাতে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোই রেখে থাকি। তো এটা কিন্তু সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, জায়গা মতো সবকিছু আবার রেখে দিচ্ছি। লাল বালতিটাতে প্রত্যেক দিনের যে চালটা আমাদের লাগে সেটাই রাখা হয়, আর সাদা বালতিটাতে আটা, ময়দা, নুডলস এগুলাই রেখে থাকি। আর এই র্যাকটাতে এই যে পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলাই থাকে। তো পেঁয়াজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, কয়েকটা মাত্র ছিল, সেগুলাই রেখে দিলাম আর কি। কোনো কিছু পরিষ্কার করার পরে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আমি তো দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ ধরে দেখি আর মনে মনে চিন্তা করি যে এরকমটাই যদি সব সময় পরিষ্কার থাকতো, নোংরা যদি না হতো, কিন্তু তা তো আর হয় না। দেখা যায় বেশ কিছুদিন পর আবারও ময়লা হয়, নোংরা হয়, সেগুলোকে আবারও পরিষ্কার করা লাগে। আসলে এর নামই তো জীবন, জীবন তো এভাবে চলবে, সব সময় তো সব কিছু পরিষ্কার থাকবে না, ময়লা নোংরা হবে আর এগুলোকে আমাদের পরিষ্কার রাখতে হবে। তো এই যে পুরো রান্নাঘরটাই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই যে আমার ছেলেটা কিন্তু এদিক দিয়ে বসে আছে, তাকে খেলনা দিয়েছিলাম, সে খেলনা নিবে না, আমার যে হাঁড়ি কড়াই আছে সেগুলাই নিয়ে খেলবে। তো সেগুলোই দিয়েছি খেলার জন্য, কিন্তু এগুলো নিয়েও সে বেশিক্ষণ ধরে খেলে না, একটু করে খেলে আবারও এসে কান্না শুরু করে আমার কোলে ওঠার জন্য। কিন্তু কোলে নিয়ে তো আর কাজ করা যায় না, আবারও কিছু দিয়ে বসিয়ে রেখে আবারও এসে কাজ করি, এভাবে আমার দিন চলে। এখানে 2 গ্লাস ট্যাং গুলিয়ে নিচ্ছিলাম, শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, এজন্য আর কি 1 গ্লাস আমি খেয়ে নিব আর 1 গ্লাস আমার বড় ছেলেটার জন্য রেখে দিব। ও স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসার সময়ও হয়ে গিয়েছে, এর মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবে। হাতে অনেক সময় কম, এদিকে আকিবের আব্বুও চলে আসবে দুপুরে খাওয়ার জন্য। তো কি রান্না করব ভেবে ভেবে তাড়াতাড়ি করে এই যে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছিলাম, আর এগুলো খুব ভালো মতো ধুয়ে এখন ভর্তা করার জন্য ভেজে নিচ্ছি। একই সাথে রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি, কারণ অনেকটা সময় লেগে যাবে এক এক করে ভাজতে, এজন্য আর কি সব কিছু একসাথে নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখন এই যে বেটে নিব। আসলে ভর্তা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে বাটাবাটির অলসতার কারণে সেরকমভাবে বানানো হয় না। তো এই যে এক এক করে সবগুলোই কিন্তু আমি খুব ভালো মতো বেটে নিচ্ছিলাম। আর ভর্তা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের বাসাতে আমরা ঝাল খেতে কেউ পছন্দ করি না, এজন্য মরিচ আমি খুবই কম দিয়েছিলাম। বেশি ঝাল দিলে দেখা যাবে কেউ ভর্তাগুলো খাবে না, পড়েই থাকবে, এজন্য অল্প
অল্প করে ঝাল দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম যাতে করে আমরা সবাই খেতে পারি। তো যেই মরিচগুলো ভেজেছিলাম তার মধ্যে থেকে এক্সট্রা মরিচ কিন্তু থেকে গিয়েছিল, সেটাই উপর দিয়ে দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে। ভর্তাটা রেডি করে রেখে দিলাম আর এই পাশ দিয়ে পটল ছিলে কেটে নিয়েছি আর এখানে চালের আটা, বেসন আর একটু ময়দা নিয়েছি পটল ভাজবো এজন্য আর কি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে নিচ্ছি, মানে পটলের মধ্যেও দিয়ে নিচ্ছি আবার বেসনের মধ্যেও দিয়ে নিচ্ছি। পরবর্তীতে এর মধ্যে একটু করে আদা রসুন বাটাও দিয়েছিলাম আর এখন লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। পটল কিন্তু বিভিন্নভাবেই ভাজি করে খাওয়া যায়, রান্নাও করা যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়, যার যেরকমটা ইচ্ছা আর কি। তো আকিবের আব্বুর পটলের ভাজি, ভর্তা, রান্না এতটাই পছন্দ পটল, সে যেটা করে দেয় না কেন সেটাই খেতে পছন্দ করে। তো এখানে কিন্তু আমি বেসনের মধ্যে একটা করে পটল ডুবিয়ে সবগুলো ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে আকিবের আব্বু কিন্তু বাসাতেও চলে এসেছে আর গেটে ঢোকা মাত্রই সে কিন্তু বলছে যে আজকে বাসাতে কি রেসিপি যে বানানো হচ্ছে, সে রাস্তা থেকে আমি ঘ্রাণ পাচ্ছি আর কি, এরকমটাই বলছিল। তো প্রত্যেকটা দিনই তো রান্না করি আর রান্নাগুলো যাতে সব সময় মজা হয়, খেতে ভালো লাগে সেরকম করে রান্না করার চেষ্টা করি। তারপরেও কোনো দিন ভালো হয়, কোনো দিন একটু খারাপ হয়, এভাবে হয় আর কি, প্রত্যেক দিন তো একই রকম হয় না। তো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি আর এখন সবগুলো পটল উঠিয়ে নিচ্ছে আর কি। এভাবে পটল ভেজে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু অর্ধেকটা পটল ভাজা এমনিতেই খেয়ে ফেলেছিলাম, ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি ছিল না, অল্প পরিমাণেই ছিল আর কি। সুন্দর রান্না করতে অনেক সময় নষ্ট হয় কিন্তু তা খাওয়ার সময় যে শান্তি পাওয়া যায় তা বলে বোঝানোর মতো নয়। রান্না হলো সবচেয়ে বড় উপহারগুলির মধ্যে একটা, যা আপনি আপনার ভালোবাসার মানুষদের উপহার দিতে পারেন। যা যা রান্না করেছিলাম সব কিছু টেবিলে দিয়ে দিলাম, যে যার মতো করে উঠিয়ে খেয়ে নিবে। আর আমি কিন্তু এদিক দিয়ে রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্না করার সবচেয়ে বড় আনন্দ হলো যখন কেউ আপনার ভালোবাসার সাথে তৈরি করা খাবারগুলো উপভোগ করবে। যত কষ্ট করে রান্না করেন না কেন সেই কষ্টটা কিন্তু আর কষ্ট বলেই মনে হয় না। আকিবের আব্বু কিন্তু দুপুরে আসার সময় এই বাজারগুলো নিয়ে এসেছে। আসলে দুপুরে সেরকমভাবে আর বের করা হয়নি, ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি। আসলে আমি শুধু পেঁয়াজগুলোই বের করতে পেরেছিলাম আর বাকি যে বাজারগুলো সেগুলো কিন্তু আমার ছোট ছেলেটা ডাইনিং রুমে নিয়ে গিয়ে মানে দোকান বসিয়েছে, সে একটা একটা করে সাজিয়ে রেখেছে, সেগুলো আমি আর গোছাতে পারিনি, পরবর্তীতে এক সময় গুছিয়ে নিব। আর এখন এই যে সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে নিচ্ছিলাম, একটু বেশি করে রান্না করেছি কারণ কালকে সকালে আবার বড় ছেলেটা যেন টিফিনে নিয়ে যেতে পারে আর সন্ধ্যার নাস্তাটাও আমাদের হয়ে যায়। এখন তো বাচ্চাদের জন্য অনেক কিছুই রান্না করতে হয়, কিন্তু এমন একটা সময় ছিল যে এই রান্না দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম। মানে আমি মনে মনে সব সময় ভাবতাম যে মনে হয় আমি কখনোই ভালো মতো রান্না করতে পারবো না, কোন রান্না কিভাবে করতে হয় আর এত রান্না আমি কিভাবে মনে রাখবো, আসলে কোনটা কিভাবে করব, এগুলোই সবসময় মনে মনে চিন্তা করতাম আর ভাবতাম যে আমার রান্না মনে হয় কখনোই কেউ খেতে পারবে না আর আমি কখনোই ভালো করে রান্না করতে পারবো না। তো এখন কিন্তু আল্লাহর রহমতে অনেক কিছুই পারি, বাচ্চাদের জন্য অনেক কিছুই রান্না করতে হয়, অনেক কিছু শিখেছি আবার অনেক কিছু শিখছি। ছোট বাচ্চাটা তো অনেক কিছু সবসময় খেতে পারে না আর বড়দের খাবার তো সবগুলোই ও খায় না, ওর জন্য আলাদা করে রান্না করতে হয়, আবার বড় ছেলেটার জন্য আলাদা করে রান্না করতে হয়, এরকমটাই আসলে হয়। আর দিন যে কিভাবে পার হয়ে যায় এদের সেবা যত্ন করতে করতে, দিন শেষে মনে হয় যে আমার কাজ করে আমি শেষ মানে করতে পারি না, আরও কাজ থেকে যায়, এরকমটাই হয় আর কি। ওই যে বিয়ের আগে রান্না শিখিনি বলে সব সময় একটা ভয় কাজ করতো আর কি। নাস্তা করার পরে সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিলাম, তারপরে রুমে চলে এসেছি। দুপুরের কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো আর গোছানো হয়নি, এখন এক এক করে সবগুলো কাপড় গুছিয়ে জায়গা মতো রেখে দিব। তারপরে বড় ছেলের পাশে একটু বসবো, ও আবার পড়তে বসেছে, একটু হলেও দেখা লাগে, না হলে কিন্তু বাচ্চারা ফাঁকিবাজি শুরু করে আর কি। তো ওকে একটু দেখে তারপরে আমার আরও কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নিব। তো দিন শেষে যতটুকুই কাজ করতে পারি, যেভাবে দিনগুলি পার হচ্ছে সেগুলোর জন্য আমি আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।